আমি কি শুরু করব? হ্যাঁ গৌতম দা, শুরু করুন। নমস্কার, আমি শান্তিনিকেতন থেকে বলছি, গৌতম ঘোষাল। আজকে আমার বিষয় শ্রী অরবিন্দের কাব্যতত্ত্ব। এখন এই কাব্যতত্ত্ব বলতে সাধারণ লোকেরা যেটা ভাবে যে শ্রী অরবিন্দর বোধহয় ফিউচার পোয়েট্রি বইটি পড়লেই তার কাব্যতত্ত্ব পড়া হয়ে যাবে। তো এইটা একটা ভুল ধারণা আছে, যেটা আমাদের গবেষকদের, তরুণ গবেষকদের যেটা ভুল হচ্ছে, সেটা হচ্ছে শ্রী অরবিন্দর কাব্যতত্ত্ব বুঝতে গেলে শ্রী অরবিন্দর সমগ্র সাহিত্য বা সমগ্র লেখার একটা ধারণা থাকা দরকার। বিশেষত সিনথেসিস অফ যোগা, এসেস অন দ্য গীতা, লাইফ ডিভাইন এবং ফাউন্ডেশনস অফ ইন্ডিয়ান কালচার, এই গুলো সমস্ত নিলে তারপরে যদি ফিউচার পোয়েট্রি শুরু করা যায়, তাহলে শ্রী অরবিন্দর কাব্যতত্ত্বর প্রতি আমরা ঠিকঠাক ভাবে আমরা বুঝতে পারবো শ্রী অরবিন্দ কি বলতে চাইছেন তার কাব্যতত্ত্বে। শ্রী অরবিন্দ কবিতাকে অসম্ভব গুরুত্ব দিয়েছেন, মানে এতটা গুরুত্ব দিয়েছেন যে এখনো মানুষ কিন্তু সেটা জানে না। কারণ বেসিক্যালি চর্চা হয় যেগুলো, সেগুলো শ্রী অরবিন্দ দর্শন নিয়ে, রাজনীতি নিয়ে, শ্রী অরবিন্দর হিউম্যান ইউনিটি নিয়ে, সামাজিক লেখা নিয়ে। কিন্তু কবিতাটাকে সবাই মনে করে পাস টাইম, মানে যেন শ্রী অরবিন্দর একটা অবসরের লেখা এটা। কিন্তু শ্রী অরবিন্দ কবিতাকে একদম মানুষের জ্ঞানের একদম অন্তঃস্থলে প্রতিষ্ঠা করেছে, এবং কবিতা তার কাছে যেমন ঋগ্বেদের আগুন, যা পরিচ্ছন্ন করে, যা পুড়িয়ে শুদ্ধ করে, এই রকম যে কবিতা, এবং একমাত্র কবিতাই এবং শিল্পই মানুষকে অসীমের সঙ্গে যুক্ত করতে পারে, অসীম এবং এই পৃথিবীর সঙ্গে যুক্ত করতে পারে। কোনো দর্শন নয়, কোনো ধর্ম নয়, কোনো তত্ত্ব নয়, একমাত্র কবিতা ও শিল্পই পারে ফাইনাইট আর ইনফাইনাইট কে এক করতে, এক করে ধরতে। অসম্ভব গুরুত্ব দিয়েছেন, এবং ফিউচার পোয়েট্রি উনি লেখা শুরু করেন 1917 সালে। 1917 থেকে 1920 উনি সিরিয়ালাইজ করেন আর্য পত্রিকায়। কিন্তু বইটি অসমাপ্ত গ্রন্থ। অসমাপ্ত গ্রন্থ মানে এই নয় যে বইটির গুরুত্ব কম, কারণ বইটিতে শ্রী অরবিন্দর কাব্যতত্ত্ব ছাড়াও এত অনেক কথা আছে, এত কিছু জিনিস ওর মধ্যে ঢোকানো আছে, যে আলাদা করে ওটার একটা বিশাল গুরুত্ব আছে।
কিন্তু কাব্যতত্ত্বটি বুঝতে গেলে ফিউচার পোয়েট্রি কিন্তু সম্পূর্ণ গ্রন্থ নয়। ফিউচার পোয়েট্রির সঙ্গে এবং কারণ হিসেবে আর.ওয়াই দেশপান্ডে প্রথম আমাকে বলেন যে শ্রী অরবিন্দ যা বলতে চেয়েছিলেন তা কিন্তু বলতে পারেননি, যার জন্যে বারবার তিনি রিভাইজ করছিলেন ফিউচার পোয়েট্রি, বারবার রিভাইজ করেছেন এবং প্রতিবারই উনি অতৃপ্ত থেকে গেছেন এবং নিজের জীবদ্দশায় তিনি কোনোদিন মত দেননি যে এই বইটি ছাপা হোক। 1953 সালে নলিনীকান্ত গুপ্তর সম্মতি নিয়ে বইটি ছাপা হয়, শ্রী অরবিন্দ বইটি ছাপাতে মত দেননি, অথচ বইটি তার একটি ক্লাসিক। 1914 থেকে শ্রী অরবিন্দ তার 14 থেকে 21 শ্রী অরবিন্দ তার শ্রেষ্ঠ গদ্যকর্মগুলি সিরিয়ালাইজ করেন আর্য পত্রিকায়, যেমন লাইফ ডিভাইন 1914 থেকে 1921, সিনথেসিস অফ যোগাও তাই একসঙ্গেই লেখা শুরু করেছিলেন। 1918 থেকে শুরু করছেন এসেস অন দ্য গীতা, হিউম্যান সাইকেল, আইডিয়াল অফ হিউম্যান ইউনিটি, এবং প্রায় শেষ পর্যায়ে এসে উনি ফিউচার পোয়েট্রি লিখছেন। 1917 থেকে 1920, 1921 ফাউন্ডেশনস অফ ইন্ডিয়ান কালচার শেষ হচ্ছে। শ্রী অরবিন্দর সবচেয়ে কঠিন বই হলো ফাউন্ডেশনস অফ ইন্ডিয়ান কালচার, এবং ফিউচার পোয়েট্রির কিছু কিছু জায়গা, যে জায়গাগুলো আমাদের কাছে বারবার না দেখলে এবং অত্যন্ত ধ্যানস্থ হয়ে না পড়লে একটু বোঝা মুশকিল হয়ে পড়ে, বুদ্ধি দিয়ে বুঝতে গেলে অসুবিধা হয়। কিন্তু শ্রী অরবিন্দ কাব্যতত্ত্ব নিয়ে চিন্তা ভাবনা শুরু করেন অনেক আগে, ইংল্যান্ড থেকে, এবং তার যে কাব্যতত্ত্বর মূল কথা, কবিতা হলো মন্ত্র, সেই ইঙ্গিত তিনি পেয়েছিলেন বিখ্যাত গ্রিক দার্শনিক প্ল্যাটোর কাছে, যার সবচেয়ে ছোট ডায়ালগটির নাম ছিল আয়ন। এই আয়ন ডায়ালগের মধ্যে প্লেটো একটি ফ্রেজ ইউজ করেছেন যেটি নাম হচ্ছে ডিভাইন এনথুজিয়াসমস। যে ফ্রেজটি হচ্ছে ডিভাইন এনথুজিয়াসমস, কবিতা হলো ডিভাইন এনথুজিয়াসমস, যেটির সঙ্গে শ্রী অরবিন্দ মন্ত্রকে রিলেট করেছেন। এবং ইংল্যান্ড থেকে শ্রী অরবিন্দ কিন্তু, যেটা অনেকের ধারণা আছে যে ইংল্যান্ডে উনি সংস্কৃত সম্পর্কে একদমই অবহিত ছিলেন না, একদম ভুল কথা। ইংল্যান্ডে 18 বছর বয়সে উনি হারমোনি অফ ভার্চু বলে যে, তাতে বেশ কিছু সংস্কৃত সাহিত্যের রেফারেন্স আছে, বিক্রমাদিত্যের রেফারেন্স আছে, ক্লাসিক্যাল সংস্কৃত যুগের লেখার রেফারেন্স আছে, তার সঙ্গে রেফারেন্স আছে মেরিডিথের, যিনি মন্ত্র কবিতার ইঙ্গিত যার কবিতার মধ্যে পাওয়া যাচ্ছে। শ্রী অরবিন্দ এদের বলেছেন পোয়েটস অফ দ্য ডিক্লাইন। তো বরোদায় এসে কিন্তু শ্রী অরবিন্দ প্রথম দ্য সোর্সেস অফ পোয়েট্রি বলে একটি প্রবন্ধ লেখেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবন্ধ, এবং আজ পর্যন্ত কারো লেখায় আমি দেখছি না যে এইটি শ্রী অরবিন্দর কাব্যতত্ত্বের সূচক বা কাব্যতত্ত্ব শুরু হওয়ার যে ভূমিকা, সেটি কিন্তু এই সোর্সেস অফ পোয়েট্রি প্রবন্ধটিতে আছে। এটি বরোদা পিরিয়ডে লেখা। আশা করা যায় 1890-এর দশকের শেষ দিকে এই লেখাটি উনি লিখেছিলেন। তাতে উনি
প্রথম বলেছিলেন কবিতা হবে বোধিস্তর থেকে, ইনটুইশন থেকে এবং সাইলেন্স থেকে। সমস্ত শ্রেষ্ঠ কবিতা লেখা হয় সাইলেন্স থেকে, নৈশব্দ থেকে। এই সোর্সেস অফ পোয়েট্রিতে প্রথম আমরা তার ইঙ্গিত পাই। তো 1917 সালে জেমস কাজিন্সের নিউ ওয়েজ ইন ইংলিশ লিটারেচার বইটি কাজিন্স ওনাকে রিভিউ করতে পাঠান এবং সেই রিভিউ করতে শুরু করে শ্রী অরবিন্দ ফিউচার পোয়েট্রি বইটি লেখা শুরু করেন এবং রিভিউটি ফিউচার পোয়েট্রি বইটির প্রথম চ্যাপ্টার। রিভিউ করতে গিয়ে শ্রী অরবিন্দ কিন্তু ফিউচার পোয়েট্রি গ্রন্থটি লেখেন এবং একটু মতান্তর আছে। আমার সহকারী গবেষকের সঙ্গে আমার একটু মতান্তর আছে। আমার ধারণা যে শ্রী অরবিন্দ তার ফিউচার পোয়েট্রি লেখার সূত্র পান জেমস কাজিন্সের নিউ ওয়েজ অফ ইংলিশ লিটারেচার 1917 বইটি থেকে। কিন্তু আমার সহকারী গবেষক ডক্টর সারণী ঘোষাল মন্ডলের মতে 1890 দশকের শেষ দিকে যে ফরাসি দেশে সিম্বলিস্ট মুভমেন্ট শুরু হয়েছিল, বিশেষত আর্থার সিমন্সের উদ্যোগে, এবং আর্থার সিমন্সের কিছু বই, যে বইগুলো সারণী ঘোষালের মতে শ্রী অরবিন্দর ফিউচার পোয়েট্রি লেখার অনুপ্রেরণা হিসেবে কাজ করেছিল। মতান্তর থাকতেই পারে, কিন্তু আমি ওটাকে উড়িয়ে দিইনি। তার কারণ, যথেষ্ট কারণ আছে এটা ভাবার যে এই সিম্বলিস্ট মুভমেন্ট থেকে কিন্তু মন্ত্র কবিতার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং ইয়েটসের সেরা কবিতাগুলি লেখা হয়েছিল তার প্রথম যুগে 1890-এর দশকে। তো আদিতে কবিতা কেমন ছিল? ফিউচার পোয়েট্রিতে উনি যেটি বলছেন যে কবিতার একটি রিভাইভাল হয়েছে, একটি পুনরুজ্জীবন হয়েছে, এবং সেটা বোঝা যাচ্ছে কি করে? প্রথম বোঝা যাচ্ছে আমেরিকান কবি ওয়াল্ট হুইটম্যানের কবিতায়। তারপরে উনি নাম করেছেন রবীন্দ্রনাথের, এডওয়ার্ড কার্পেন্টার ইংরেজ কবি, যার লেখা আজকাল লাইব্রেরিতে পাওয়া যায় না, যার লেখা ইন্টারনেটেও খুব কম, এবং আয়ারল্যান্ডের কবিদের কথা বলেছেন, বিশেষত ডব্লিউ.বি. ইয়েটস এর কথা, যাদের লেখা দেখে উনি মনে করছেন যে কবিতা যে মন্ত্র ছিল এক সময়, সে মন্ত্র বোধহয় ফিরে আসছে আবার ইংরেজি সাহিত্যে। কিন্তু আশ্চর্যের কথা, তিনি রবীন্দ্রনাথকে নিয়ে এসছেন। রবীন্দ্রনাথ ইংরেজিতে লেখেননি, বিশেষত তার কবিতা। তো 1917-তে যখন শ্রী অরবিন্দ রবীন্দ্রনাথকে নিয়ে আসছেন তার আলোচনার মধ্যে, যেখানে উনি ইংরেজি কবিতার বিবর্তন, ভবিষ্যৎ এবং ইংরেজি কবিতায় মন্ত্রের আবির্ভাবের কথা বলছেন, সেখানে রবীন্দ্রনাথ ঢুকে পড়ছে। কেন? কারণ শ্রী অরবিন্দ বাংলা কিন্তু পড়তে পারতেন যথেষ্ট ভালোভাবেই, বলতে হয়তো পারতেন না ভালোভাবে, কিন্তু বাংলাটি পড়তে পারতেন। রবীন্দ্রনাথের সব লেখা বাংলায় পড়েছিলেন, সব কবিতার ব্যাপারে ওনার উৎসাহ ছিল, এবং বিশেষত রবীন্দ্রনাথের গানের প্রতি ওনার উৎসাহ ছিল, যার জন্য রবীন্দ্রনাথকে উনি বলেছেন পোয়েট সিঙ্গার। এবং ওনার কবিতা সম্পর্কে উনি বলছেন, গান সম্পর্কে, চ্যান্ট ফিল্ড রিলমস। এবং আরেকটি উনি কথা ব্যবহার করছেন, কনস্ট্যান্ট ওভারপাসিং অফ দ্য বর্ডার্স। এই কনস্ট্যান্ট ওভারপাসিং অফ দ্য বর্ডার্স মানে কি? মানে মিস্টিক কবিতা থেকে উনি মাঝে মাঝেই কিন্তু বর্ডার লাইন পেরিয়ে আধ্যাত্মিক কবিতার মধ্যে ঢুকে পড়ছেন। শ্রী অরবিন্দ উদাহরণ দেননি, কিন্তু আমি উদাহরণ খুঁজে নিয়েছি।
একটি গানের কথা বলতে পারি, এই লোভিনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর, মিষ্টি কবিতা নয়, এটি আধ্যাত্মিক কবিতা। সেই জন্য রবীন্দ্রনাথ বলেছেন কনস্ট্যান্ট ওভারপাসিং অফ দ্য বর্ডার্স। বারবার রবীন্দ্রনাথ মিস্টিসিজম থেকে বর্ডার লাইন পেরিয়ে ঢুকে পড়ছেন আধ্যাত্মিক জগতে। মিস্টিসিজম হচ্ছে অর্ধ দৃষ্টি আর স্পিরিচুয়ালিজম হচ্ছে পূর্ণ দৃষ্টি। তো পূর্ণ দৃষ্টির কবিতা কিন্তু রবীন্দ্রনাথ মাঝে মাঝে লিখেছেন। সেই জন্য শ্রী অরবিন্দর কবিতা এবং ফিউচার পোয়েট্রিতে যে সামান্য হোক যেটুকু কথা রবীন্দ্রনাথ বলেছেন, শ্রী অরবিন্দ বলেছেন রবীন্দ্রনাথ সম্পর্কে, তার থেকে আমার ধারণা হচ্ছে যে রবীন্দ্রনাথের কবিতার ওপর এত বড় সমালোচক আর বোধহয় হয়নি। কারণ একেবারে এক্স্যাক্টলি রবীন্দ্রনাথ যা, এইভাবে কেউ ক্যারেক্টারাইজ করতে পারেনি। রবীন্দ্রনাথের গান যা, রবীন্দ্রনাথের কবিতা যা, রবীন্দ্রনাথের গীতি কবিতা যা, শ্রী অরবিন্দর মতো এইভাবে কেউ কিন্তু ক্যারেক্টারাইজ করতে পারেনি। সেই হিসেবে এই জেনারেলাইজ লেখাগুলোকে আমি কিন্তু ধরে বলছি রবীন্দ্রনাথ কিন্তু, শ্রী অরবিন্দ কিন্তু রবীন্দ্রনাথের কবিতার অন্যতম সমালোচক এবং আলোচক। তো কেমন ছিল অতীতে কবিতা? শ্রী অরবিন্দ যে কবিতার রিভাইভালের কথা বলছেন, উনি উপনিষদে ফিরে যাচ্ছেন। উপনিষদের কবিতা শুধু দৃষ্টি এবং শোনা, কবিতা ছিল দেখা এবং শোনা এবং গানের মতো, গানের সঙ্গে গাওয়া হতো। ঠিক যেমন গ্রিস দেশে ছিল, আমাদের দেশেও এরকম ছিল। এবং পূর্ব পশ্চিমের সঙ্গে একটি গভীর যোগাযোগ ছিল প্রাচীনকালে, যার ইঙ্গিত নতুন প্রত্নতাত্ত্বিক এবং ঐতিহাসিকদের লেখায় বেরিয়ে আসছে আস্তে আস্তে, যে ইস্ট আর ওয়েস্টের একটা লিঙ্ক ছিল, যার জন্যে গ্রিসের সঙ্গে সংস্কৃতর এত মিল। উপনিষদে কবির সংজ্ঞা ছিল যে লোক শুধু দেখে আর শোনে এবং গান গায়, সে দার্শনিক নয়, সে তাত্ত্বিক নয়, সে চিন্তাবিদ নয়। কালক্রমে কবির এই সংজ্ঞা বদলে যায় এবং ধ্রুপদী সংস্কৃততে 3rd সেঞ্চুরি 4th সেঞ্চুরি এডিতে কালিদাসের সময় কবি বলতে যে কোনো গদ্যকার বা পদ্যকারকে বোঝানো হতো। তো কনসেপ্টটা পুরো বদলে গেল। শ্রী অরবিন্দ বলছেন না, কবিতা হবে বোধির থেকে, কবিতা হবে দর্শন, দৃষ্টি, এবং সেই দৃষ্টি এবং শ্রবণ এবং দৃষ্টি এবং শ্রবণের সংমিশ্রণ, এবং যত বেশি বুদ্ধির প্রভাব থেকে বাদ দিয়ে এই শ্রবণ ও দর্শনটা আমার লেখার মধ্যে পড়বে, তত সে কবিতা হবে আসল কবিতা। আসল কবিতার কথা কেন উঠছে? তার কারণ শ্রী অরবিন্দ হিউম্যান সাইকেল বইটিতে লিখছেন, পোয়েট্রি ইজ নট এ নচ গার্ল অফ দ্য মাইন্ড। হিউম্যান সাইকেল একই সঙ্গে লেখা হচ্ছে, 1918 সাল থেকে লেখা শুরু হয়েছে, পাশাপাশি চলেছে সমস্ত লেখা। আমি কেন বলি বারবার গবেষকদের যে শুধু ফিউচার পোয়েট্রি নয়, সমস্ত শ্রী অরবিন্দর লেখা না জানলে শ্রী অরবিন্দর কাব্যতত্ত্ব বোঝা যাবে না। তো বলছেন, হিউম্যান সাইকেলে বলছেন, পোয়েট্রি ইজ নট এ নচ গার্ল অফ দ্য মাইন্ড। এটা বাইজি নৃত্য নয়। এবং তারা গল্প বলতো না, এই উপনিষদ বেদের লোকেরা, তারা ছিল একদম ভগবানের ঘরে ঢুকে ভগবানের বাণীকে ধরে এনে তাকে এক্সপ্রেস করত। সেখানে কোন রকম সাজানো গোজানো কিছু থাকতো না, যেটা সাজানো গোজানোটা পরবর্তীকালে আসে এবং বুদ্ধির প্রভাব অত্যন্ত বাড়তে থাকে।
এই যে মধ্যবর্তী পর্যায় হুইটম্যান এবং উপনিষদিক কবিদের মাঝখানে কবিতা নানা জায়গায় নানা রকম মোড় নিয়েছে, কিন্তু মাঝে মাঝে স্পার্কের মতো আসল কবিতা বেরিয়ে এসছে, যেমন শেক্সপিয়ারের কবিতায়, যেমন গেটের কবিতায়, যেমন মাঝখানে যারা আরো লিখেছে রোমান্টিক, ইংরেজি রোমান্টিক কবিদের কবিতায় আসল কবিতার স্ফুলিঙ্গ মাঝে মাঝে আমরা দেখতে পেয়েছি। তো ফিউচার পোয়েট্রির অনেকটা অংশ কিন্তু বলা যায় এ রিভাইজড হিস্ট্রি অফ ইংলিশ পোয়েট্রি, ইংরেজি কবিতার একটি রিভিশন। মানে ইংরেজরা যে কবিতা লিখেছিল, যে কবিতার ইতিহাস লিখেছিল, শ্রী অরবিন্দর ইংরেজি কবিতার ইতিহাস তার থেকে একটু আলাদা, উনি রিভাইজ করেছেন ওনার দৃষ্টি দিয়ে, যার জন্যে কবিতার ইতিহাস হিসেবে ফিউচার পোয়েট্রির একটা অপরিসীম মূল্য আছে। এবং উনি শুরু করছেন চসার থেকে এবং শেষ করছেন ইয়েটসে গিয়ে, আর্লি 20th সেঞ্চুরিতে গিয়ে। একটি বিশাল ইংরেজি সাহিত্যের ইতিহাস, এবং যেটি যেমন ইতিহাস আমরা দেখি তার চেয়ে একটু আলাদা। অন্তত শতকরা 30 ভাগ অন্তত তার থেকে সরে এসছে শ্রী অরবিন্দর কথা, কারণ তার দৃষ্টি, তিনি হয়তো দেখাতে চেয়েছিলেন কলোনিয়াল যুগের রাইটার হিসেবে যে তোমাদের চেয়ে আমি কিন্তু অনেক বেশি তোমাদের সাহিত্য বুঝি, তোমাদের কবিতা বুঝি, তোমাদের কবিতার প্রাণ কেন্দ্রে আমি ঢুকে পড়েছি, যা তোমরাও জানো না। এটি হচ্ছে শ্রী অরবিন্দর পোস্ট কলোনিয়াল রেজিস্ট্যান্স। কেন শ্রী অরবিন্দকে আমরা পোস্ট কলোনিয়াল কবি বলছি? তার কারণ শ্রী অরবিন্দ কবিতার ক্ষেত্রেও ইংরেজদের বুঝিয়ে দিয়েছিলেন যে আমরা কিন্তু তোমাদের কবিতা তোমাদের চেয়ে ভালো বুঝি। ফিউচার পোয়েট্রি তার উদাহরণ, যার জন্য উনি এতটা সিরিয়াসলি ফিউচার পোয়েট্রি নিয়ে মাতামাতি করছিলেন এবং রিভাইজ করছিলেন, যে বুঝিয়ে দিতে হবে। আমার সন্দেহ হয় যে কেন ফাউন্ডেশনস অফ ইন্ডিয়ান কালচার এত কঠিন বই। তার কারণ বইটি লেখা হয়েছিল উইলিয়াম আর্চারকে এবং আরো কিছু ইংরেজ সমালোচককে বুঝিয়ে দেওয়ার জন্যে যে আমরা তোমাদের চেয়ে কোনো অংশে কম নই, তোমরা ভারতকে ইন্টারপ্রেট করবে না। যেমন এডওয়ার্ড সেইদ বলেছেন, ইস্ট ইজ এ ওয়েস্টার্ন কনস্ট্রাক্ট, কিন্তু শ্রী অরবিন্দ ওটা মানতে চাননি এবং ওদের বলে দিয়েছিলেন যে এই কনস্ট্রাক্ট আমি নেব না। ভীম কখনো মহাকাব্যের চরিত্র হতে পারে না। প্রাচীন ইংরেজি এস্থেটিক্সে যার গায়ের জোর, সে হচ্ছে সবচেয়ে বড় বীর, হিরো, এচিলিস। তাই ওরা ভেবেছে ভীম হচ্ছে সবচেয়ে বড় হিরো। কিন্তু আমাদের দেশের যে এস্থেটিক্স, কালিদাসের নাটকের যে এস্থেটিক্স, সেখানে ভায়োলেন্স নেই, যার জন্য ওরা ভাবছে কালিদাসের নাটকে কেন রক্তপাত নেই, কেন ওথেলো ম্যাকবেথের মতো ভায়োলেন্স নেই। ওরা বুঝতে পারছে না যে পুরো ভারতীয় এস্থেটিক্সটা পুরোপুরি নন ভায়োলেন্ট, এবং সেটি বুদ্ধিজমের ইনফ্লুয়েন্সে হয়েছিল ক্লাসিক্যাল সংস্কৃত যুগে। তো ফিউচার পোয়েট্রিতে দেশপান্ডে যেমন আমাকে বলেছিলেন আজ থেকে 20 বছর আগে যে গৌতম, ফিউচার পোয়েট্রি কিন্তু শ্রী অরবিন্দ বলতে পারেননি। আমি তখন জিজ্ঞেস করেছিলাম করেননি না পারেননি? দেশপান্ডে বলেছিলেন আমাকে পারেননি। তার কারণ অনেক সময় যত বড়ই লেখক হোক, তার এক্সপ্রেশনের কিছু লিমিটেশন থাকে বিশেষ বিশেষ সময়। শ্রী অরবিন্দর এক্সপ্রেশন অনেক উন্নত হয়েছিল উনি একান্ত একটি ঘরে চলে যাওয়ার পরে তার এক্সপ্রেশন পুরো বদলে যায়। প্রফেসর গোকাক আমাকে বলেছিলেন যে 1921-এ মার আসার পরে শ্রী অরবিন্দর লেখা অনেক সহজ হয়ে যায়, এবং শিশির ঘোষ যেটিকে বলেছেন হাই টেনশন, সেটি আর শ্রী অরবিন্দর লেখায় ছিল না।
মার আসার পর থেকে শ্রী অরবিন্দর লেখা একদম ঝরঝরে হয়ে যায়। এটি প্রফেসর ভি কে গোকাকের ধারণা, বিখ্যাত কন্নড় সাহিত্যিক। তো 30-এর দশকে শ্রী অরবিন্দ যে চিঠি লিখেছিলেন কেডি সেটনাকে, তার পার্সি ডিসাইপলকে, তাতে শ্রী অরবিন্দ তার কাব্যতত্ত্বটি পুরোপুরি ব্যাখ্যা করেন। কবিতা কি করে মন্ত্র হবে এবং মন্ত্র স্তরগুলো কোত্থেকে আসছে, এগুলো উনি ফিউচার পোয়েট্রিতে বলতে পারেন। 30-এর দশকে 1930 থেকে 1940 পর্যন্ত উনি যেসব চিঠি লিখেছেন তাতে স্পষ্টভাবে ওনার পরিণত কাব্যতত্ত্ব রূপটি ফুটে এসছে, যে কবিতা কোন স্তর থেকে আসে, কোন কবিতা কোন স্তর থেকে আসে, কোনটি ইলুমাইন্ড মাইন্ড থেকে আসে, কোনটি হায়ার মাইন্ড থেকে আসে, কোনটি ইনটুইটিভ মাইন্ড থেকে আসে, কোনটি ওভার মাইন্ড থেকে আসে, কোনটি মিলেমিশে আসে। কারণ মিলেমিশে আসাটা হচ্ছে খুব স্বাভাবিক, কারণ ইলুমাইন্ডের সঙ্গে ওভার মাইন্ড মিশে যাচ্ছে অনেক সময় কবিতায়। কারণ কোনো মানুষের পক্ষে, শ্রী অরবিন্দর কথা বাদ দিলে উনি যোগী ছিলেন, স্থিরভাবে একই জায়গা থেকে অত্যন্ত উচ্চস্তর থেকে কন্টিনিউয়াসলি সাপ্লাই পাওয়া খুব মুশকিল। ইন্সপিরেশন কন্টিনিউয়াসলি আসে না, যার জন্য মিশে যায় স্তরগুলো। প্রথম লাইনটা হয়তো ইলুমাইন্ড মাইন্ড থেকে এসছে, পরের লাইনটা আসছে হয়তো ইনটুইটিভ মাইন্ড থেকে। শ্রী অরবিন্দ এটি সেটনাকে শিখিয়েছিলেন, এবং আমার খুব সৌভাগ্য যে সেটনা আমাকে ওইগুলি শিখিয়েছিলেন চিনতে, বুঝতে, কিভাবে বোঝা যাবে কোনটি কোন স্তর থেকে আসছে, যেটি আমার চরম ভাগ্য যে সেটনার কাছ থেকে আমি ওইটি চিনতে শিখেছিলাম। যার জন্য বর্তমানের কবিতার উপরে দেখলে আমি ধরতে পারি যে কোন কবিতা কোন স্তর থেকে আসছে, খুব ভালোভাবে নয়, তবে মোটামুটি ভাবে। আমার সাধনা অত উন্নত নয়, নাহলে হয়তো আরো ভালোভাবে আমি বুঝতে পারতাম। তো এই প্রসঙ্গে আবার চলে আসি আমার সহকারী গবেষক সারণী ঘোষাল মন্ডলের সম্পর্কে। আরেকটি নতুন কথা সারণী ঘোষাল মন্ডল বলছেন যে শ্রী অরবিন্দর কবিতা কাব্যতত্ত্ব কিন্তু পুরোপুরি উপনিষদ নির্ভর নয়। একেবারে নতুন কথা। উনি বলছেন যে শ্রী অরবিন্দর কাব্যতত্ত্ব কিন্তু উপনিষদ নির্ভর নয় পুরোপুরি, সেখানে আরো অনেক বস্তু আছে। এবং তার মতে মধ্যযুগে 10th সেঞ্চুরি 11th সেঞ্চুরিতে আনন্দবর্ধন এবং অভিনবগুপ্তের ধ্বনিতত্ত্ব, রসধ্বনি তত্ত্বর প্রভাব শ্রী অরবিন্দর কাব্যতত্ত্বে পড়েছে। শ্রী অরবিন্দ অদ্ভুত ভাবে উপনিষদের কাব্যতত্ত্ব এবং মধ্যযুগের আনন্দবর্ধনের কাব্যতত্ত্বকে মিশিয়েছেন। আপনারা জানেন যে শ্রী অরবিন্দ ওয়াজ এ গ্রেট সিনথেসাইজার, সমন্বয় করতেন, কাউকে উনি ফেলে দেননি। শ্রী অরবিন্দর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে কোন অতীতের রাইটারকে উনি ফেলে দেননি, সবাইকে উনি রেখেছেন। যার যেখানে থেকে যা নেওয়ার সেটুকু নিয়েছেন, যেখানে তার কাজ ফুরিয়ে গেছে তাকে ছেড়ে এগিয়ে গেছেন। এটি তার সামাজিক লেখাগুলোতেও পড়েছে, কবিতার ক্ষেত্রেও তাই। তো এই দুটি সারণী ঘোষালের নতুন কথা আমার বলতে হলো, কারণ না হলে এটি নিজের কথা বলে চালানো অন্যায় হবে। প্রথম হচ্ছে শ্রী অরবিন্দ ফিউচার পোয়েট্রি জেমস কাজিন্সের নিউ এজ ইন ইংলিশ লিটারেচার থেকে যে শুরু হয়েছিল, এই ধারণা উনি মানছেন না। উনি বলছেন যে না, 1890s এর সিম্বলিক মুভমেন্ট ইন ফ্রান্স থেকে শ্রী অরবিন্দ ইনফ্লুয়েন্সড হয়েছেন। দ্বিতীয় হচ্ছে উনি বলছেন যে উপনিষদ নয়, উপনিষদের সঙ্গে মধ্যযুগের আনন্দবর্ধন এবং অভিনবগুপ্তের যে রসধ্বনি তত্ত্ব, এই দুটিকে উনি সমন্বয় করেছেন। তো যাই হোক, এবারে যে প্রসঙ্গে আসি সেটা হচ্ছে কবিতা তো রিভাইভাল হবে, পুরনো থেকে আমরা চলে আসছি, হুইটম্যান, রবীন্দ্রনাথ, এরা পুরনোটাকে সংস্কৃত উপনিষদের
কবিতাকে ওরা রিভাইভ করছে বাংলায়, ইংরেজিতে। তো এটা কি একেবারেই সরাসরি তারা রিভাইভ করছে? না, তার কারণ হচ্ছে মানুষ এগিয়ে চলেছে। 4000 বছর আগে, 10,000 বছর আগে মানুষ যা ছিল সে মানুষ আজ নেই। মানুষ আজ অনেক উন্নত প্রকৃতির, আধ্যাত্মিকতার দিক থেকেও। যার জন্য কবিতায় আজকাল আর গল্প বলা হয় না, এপিক চলে গেছে, এপিক ঢুকে গেছে লিরিকের মধ্যে। এপিক হয়ে গেছে সাবজেক্টিভ, নাটক হয়ে যাচ্ছে সাবজেক্টিভ। মানুষের বিবর্তনের জন্য সেই কবিতাই আমরা কি ফেরত আনবো? যদি কখনো হয়তো স্বর্ণযুগের গান ফিরে আসে, সেইটাই কি ফিরে আসবে? সেই রকম ভাবে ফিরবে না, নতুন কিছু নিয়ে ফিরে আসবে। কারণ মানুষের চেতনা 3000 বছর আগে নেই, 10,000 বছর আগে নেই, অনেকে গিয়ে গেছে। এইটাকে আমি বলেছি ডায়নামিক রিভাইভাল। রিভাইভাল, কিন্তু রিভাইভালটা এগোচ্ছে। তো এই যে মন্ত্র, মন্ত্র আসে হচ্ছে যে আধ্যাত্মিক স্তর থেকে। আমি একটু সংক্ষেপে বলে নিই। সাইকিক বিং কিন্তু আধ্যাত্মিক স্তর নয়। সাইকিক বিং হচ্ছে গেটওয়ে টু স্পিরিচুয়াল প্লেনস। সাইকিক বিং দিয়ে আমাদের ঢুকতে হবে আধ্যাত্মিক স্তরে। সাইকিক বিং না খুললে কিন্তু কোনো সম্ভাবনা নেই। কোনো কবি আছে যারা সাইকিককে টপকে গিয়ে উচ্চতর চেতনাকে ছুঁয়েছেন, এরকম আছে ঘটনা। কিন্তু জেনারেলি সাইকিক বিং দিয়ে হচ্ছে ঢোকার রাস্তা আধ্যাত্মিক স্তরে, এবং যার জন্য বলা হয় সাইকিক পোয়েট্রি, স্পিরিচুয়াল পোয়েট্রি। রবীন্দ্রনাথের বহু গান হচ্ছে সাইকিক পোয়েট্রি, আবার কিছু গান আছে যেগুলো আধ্যাত্মিক কবিতা। যেমন যদি এ আমারও হৃদয় দুয়ারও বন্ধ রহে গো প্রভু, এটি সাইকিক কবিতা। শুনলেই বোঝা যাবে সাইকিকের সমস্ত বৈশিষ্ট্য এখানে আছে। তো এই যে স্তরগুলো, হায়ার মাইন্ড, হায়ার মাইন্ড হচ্ছে হায়ার থট, উচ্চতর চিন্তা। ইলুমাইন্ড মাইন্ড, যাতে রঙের খেলা বেশি। ইনটুইটিভ মাইন্ড, যাতে সংক্ষেপে অত্যন্ত ছোট করে জিনিসটা বলে দেওয়া যাচ্ছে। দু ধরনের ইনটুইশন আছে, একটা মানসিক স্তরের, একটা আধ্যাত্মিক স্তরের। এটা আধ্যাত্মিক স্তরের ইনটুইশনের কথা বলা হচ্ছে। এবং ফাইনালি ওভার মাইন্ড, যার উপরে আর মন নয়। ওভার মাইন্ডের উপরে হচ্ছে সুপার মাইন্ড, সেটা আর মানসিক স্তর নয়। কিন্তু ওভার মাইন্ড থেকে যে মন্ত্র লেখা হচ্ছে সেটা কি করে হচ্ছে? কারণ সুপার মাইন্ডের কিছু কিছু জিনিস, সুপার মাইন্ড আজ পর্যন্ত অব্যক্ত, মানুষ বলতে পারেনি সুপার মাইন্ড কি, তাকে ভাষায় প্রকাশও করা সম্ভব নয়। কিন্তু সুপার মাইন্ড কি করে এক্সপ্রেসড হচ্ছে? থ্রু দ্য ওভার মাইন্ড। চুইয়ে চুইয়ে পড়ছে সুপার মাইন্ড থেকে তার আলোটা ওভার মাইন্ডের মধ্যে, এবং ওভার মাইন্ড থেকে কবিতা লেখা হচ্ছে। সেই কবিতা মন্ত্র কবিতা লেখা হয়ে যাচ্ছে। সুতরাং কবিতা মন্ত্র ছিল, মন্ত্র হয়ে উঠতে হবে। কেন? তার কারণ হচ্ছে কবিতা যদি মন্ত্র হয়ে ওঠে তাহলে মানুষের চিত্তশুদ্ধির পথ পরিষ্কার হবে। এই আগুন হচ্ছে পিউরিফাইং ফায়ার, যা আমাদের পিওর করে। এলিভেটিং ফায়ার, যেটা আমাদের উন্নত করে। ফায়ার হচ্ছে আগুন। ঋগ্বেদের বারবার ফায়ার সিম্বলিজম আসছে, তার কারণ হচ্ছে এই ফায়ার হচ্ছে মানুষকে শুদ্ধ করে। কবিতা অ্যাজ মন্ত্র মানুষকে শুদ্ধ করবে, সেই কাব্যতত্ত্বর কথা বলা হয়েছে। এবং সেই কাব্যতত্ত্ব ভবিষ্যতে ফিরে আসবে। উনি বলেছেন ভবিষ্যতের কবিতা সেদিকে যাবে আরো উন্নত ভাবে, থেমে থাকবে না রবীন্দ্রনাথ হুইটম্যানে, আরো এগিয়ে যাবে। সম্প্রতি যেহেতু সেটনা আমাকে শিখিয়েছিলেন যে কিভাবে বুঝতে হবে, আমি দেখছি যে আঞ্চলিক কবিতায় শ্রী অরবিন্দর ভবিষ্যৎবাণীর প্রতিফলন ঘটছে। আমি হিন্দিতে একটু বুঝি।
হিন্দিতে বুঝতে পারছি যে হিন্দি কবিতায় 1940-এর পরে রবীন্দ্রনাথ, 41-এর পরে রবীন্দ্রনাথ চলে যাওয়ার পরে হিন্দি কবিতায় স্পষ্টভাবে মন্ত্র কবিতা আসছে, এবং বাংলা কবিতায় 1930-এর দশকে অজান্তে মন্ত্র কবিতা উচ্চারণ হয়েছে। অত্যন্ত মাইনর পোয়েট, যে কবিদের কোনো স্থান অত্যন্ত নিচের জায়গায়, যতীন্দ্রনাথ সেনগুপ্ত, তার কবিতায় এই মন্ত্র কবিতার ইঙ্গিত পাওয়া গেছে। এখন মন্ত্র কিভাবে আসতে পারে? 3 ভাবে আসতে পারে। এক হচ্ছে পুরো বিষয়বস্তুটা মন্ত্র হতে পারে, রীতি বা স্টাইলটা মন্ত্র হতে পারে, মন্ত্র ইন্সপিরেশন হতে পারে, বিষয় এবং রীতির দুটোই মন্ত্র হতে পারে। যার জন্য দেখা যাচ্ছে বিষয় যখন অত্যন্ত মান্ডেন, পার্থিব, সেখানেও কিন্তু ওভারমাইন্ড ইন্সপিরেশন পড়ছে, মন্ত্র হচ্ছে। যেমন হাট কবিতার শেষ পংক্তিতে যতীন্দ্রনাথ সেনগুপ্ত লিখছেন, বকের পাখায় আলোক লুকায় ছাড়িয়া পুবের মাঠ। এবং শ্রী অরবিন্দ সেট নাকি লিখছেন যে an unexpected and unusual arrangement of words and rhythm, unexpected and unusual, কোথা থেকে যে আসছে এই শব্দবন্ধ, এই ফ্রেজ আমি জানি না সেটা, unexpected and unusual arrangement of words, বকের পাখায় পালক, বকের পাখায় আলোক লুকায় ছাড়িয়া পুবের মাঠ। সাবস্টেন্স কিন্তু স্পিরিচুয়াল নয়, সাবস্টেন্স খুবই সাধারণ একটি প্রকৃতির বিষয়। বকের পাখায় আলোক লুকায় ছাড়িয়া পুবের মাঠ। শ্রী অরবিন্দ বলছেন যে এই রিদম, এই ছন্দ, এই দোলা, এই অ্যারেঞ্জমেন্ট, এই শব্দের সমষ্টি, এটি কিন্তু বদলানো যাবে না, কারণ ওটি আসছে ওপর থেকে। ইট কামস ফ্রম দ্য ইনফিনিট অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্স ইনটু দ্য ইনফিনিট। এটাকে ধরে না ফেললে এটা আর ধরা যাবে না, ভুল হয়ে যাবে। যেমন সাবিত্রী কবিতা থেকে উদাহরণ দিচ্ছি, একটা লাইন শুনলে বোঝা যাবে কি চমকপ্রদ শব্দের ব্যবহার এবং ছন্দের ব্যবহার। সাবিত্রীকে সত্যবান তার নিজের কথা শোনাচ্ছে, কিভাবে সত্যবান বড় হয়ে উঠেছে। হঠাৎ একটা 2 লাইনের কবিতা এলো, যেটা একটা অকল্পনীয়, কোথা থেকে আসছে, এবং শব্দের যে অ্যারেঞ্জমেন্ট একটু এদিক ওদিক করলে কিন্তু ওই মন্ত্রের এফেক্টটা ভেঙে যাবে। আমি বলছি লাইন দুটো। I caught for the eternal eye, I caught for the eternal eye the sudden kingfisher. প্রথম লাইন, I caught for the eternal eye the sudden kingfisher flashing through a darkening pool. একটা মাছরাঙা কালো জলের উপর দিয়ে চাঁটি মেরে চলে যাচ্ছে, আমি দেখলাম একটা আমার দিব্য দৃষ্টি দিয়ে যে এরকম একটা ঘটনা ঘটে গেল। এসব জিনিস আমি দেখেছি। I caught for the eternal eye the sudden kingfisher. আমরা হলে হয়তো লিখে ফেলতাম suddenly a kingfisher flashed through a darkening pool, কিন্তু শ্রী অরবিন্দ মহাকবি, উনি ওই কাজ করবেন না, উনি মন্ত্রকে ধরবেন। ওনার ছন্দে rhythm is the most characteristic issue of poetry. Rhythm is the essential point of poetry. rhythm ছাড়া বড় কবিতা হবে না, rhythm ছাড়া মন্ত্র হবে না। আমরা হলে লিখতাম suddenly a kingfisher, হঠাৎ একটা মাছরাঙা চাটি মেরে চলে গেল। শ্রী অরবিন্দ কিন্তু এমন ভাবে অ্যারেঞ্জমেন্টটা এনেছেন যেটি তার ইন্সপিরেশন থেকে এসছে, তার ইনটুইশন থেকে এসছে, তার বোধি থেকে এসছে, এবং অত্যন্ত উচ্চ স্তরের একটি ওভারমাইন্ড স্তর থেকে লাইন দুটো এসছে। I caught for the eternal eye the sudden
প্রথম লাইনে সাডেনটা আছে, থেমে গেছে, তারপরে আসছে কিংফিশার ফ্ল্যাশিং থ্রু এ ডার্কনিং পুল। এই অ্যারেঞ্জমেন্ট, এই ছন্দ, এই সাজানো, এই সমস্ত আসছে ইন্সপিরেশন থেকে, বুদ্ধি থেকে নয়। কোন রকম ভাবে আমি যদি বুদ্ধি দিয়ে এটাকে ব্যাখ্যা করতে চাই, আমার কবিতা কিন্তু একেবারে নষ্ট হয়ে যাবে। সেই জন্যে যখন এরকম লাইন আসে আমাদের সঙ্গে সঙ্গে লিখে ফেলতে হবে। মানে লিখে না ফেললে, আমি পড়ছি আবার বিখ্যাত কবিতা সবাই জানে, তিনি ব্যক্তিগত জীবনে অত্যন্ত উচ্ছৃঙ্খল ছিলেন, কিন্তু কবিতাটি যখন লিখছেন তখন অভ্যর্থভাবে আধ্যাত্মিক স্তর থেকে তিনি অনুপ্রেরণা আনছেন। আমি পড়ছি শক্তি চট্টোপাধ্যায়ের কবিতাটি, সবাইরই জানা, কিন্তু পড়লে বুঝতে পারবে পোয়েট্রি কামস ফ্রম দ্য ইনফিনিট and disappears into the infinite. দুয়ারেটে ঘুমিয়ে আছে পাড়া, কেবল শুনি রাতের কড়া নাড়া। অবনী বাড়ি আছো? বৃষ্টি পড়ে এখানে 12 মাস, এখানে মেঘ গাভীর মতো চরে, পরাণ মুখ সবুজ নালি ঘাস দুয়ার চেপে ধরে। অবনী বাড়ি আছো? And it's a question. Longinus once said that questions contribute to the sublime. And here that is the sublime, the mantric effect of poetry. অবনী বাড়ি আছো? The question, the thrilling question which shakes your consciousness. আধে ক্লীন হৃদয়ে দুর্গামী, ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি, সহসা শুনি রাতের কড়া নাড়া। অবনী বাড়ি আছো? This cannot be intellectual poetry. And this is his greatest, the most popular and the greatest. জনপ্রিয় কবিতা মানে এই নয় যে সেটা খারাপ। জনপ্রিয় কবিতা অসাধারণ কবিতা হতে পারে। সেই জন্য অবনী বাড়ি আছো একটি অরবিন্দনিয়ান কবিতা। বহুকাল আগে শ্রী অরবিন্দ আশ্রমের বাগানে শক্তি চট্টোপাধ্যায় এবং তার বন্ধুরা মদ্যপান করছিলেন শ্রী অরবিন্দ ভবনের বাগানে বসে, এবং সারা রাত মদ্যপান করে সকালে উঠে রাত্রে বলেছিলেন যে আমি শ্রী অরবিন্দর চেয়ে বড় কবিতা লিখি। সকালে সেটা সবাই ওকে মনে করিয়ে দিয়েছে যে তুই এটা বলেছিলি, তুই শ্রী অরবিন্দর চেয়ে বড় কবিতা লিখি। শক্তি চট্টোপাধ্যায় মানুষ হিসেবে কত উন্নত সেটা বোঝা গেল। উনি কান ধরে উঠবোস করেছিলেন, বলেছিলেন এই কথাটা বলা আমি নেশার ঘরে বলে ফেলেছি, এই কথাটা বলা আমার উচিত হয়নি। এইরকম লোকে লিখতে পারে অবনী বাড়ি আছোর মতো কবিতা। উপসংহারে বলি যে বুদ্ধির কবিতার ঘোর এখনো কাটেনি। পাঠককে জানতে হবে কবি শব্দের অর্থ ও কিভাবে মন্ত্র কবিতা লিখতে হবে, কিভাবে বুদ্ধিকে সাসপেন্ড করে রেখে বোধিকে আবাহন করতে হবে, অত্যন্ত নির্মোহ ভাবে, অত্যন্ত আনইগোইস্টিক ভাবে, অহংকার শূন্য হয়ে আরাধনা করতে হবে মিউজের, যেটা আমরা ইন্ডিয়াতে বলি সরস্বতী মিথ। এ কোনো হিন্দু মুসলিমের ব্যাপার না। সরস্বতী হচ্ছে, গ্রিকরা যেমন হিপোক্রিন, গ্রিকদের কবিতার উৎস হচ্ছে হিপোক্রিন, পেগাসাসের ঘোড়ার খুরে তৈরি হয়েছিল একটি ঝর্ণা, সেই ঝর্ণাই হচ্ছে কবিতার উৎস। তেমনি আমাদের দেশে সরস্বতী হচ্ছে উৎস। তো আমাদের হিন্দু মুসলিম বলে কোনো কথা নয়, সরস্বতী হচ্ছে মাদার অফ ইন্সপিরেশন। ঋগ্বেদে সরস্বতীর রেফারেন্স আছে অতি প্রাচীনকালে, এবং শ্রী অরবিন্দ বলছেন ঈশ উপনিষদে। অনেকে মনে করে 3000 বছর 3500 বছর আগে এগুলো লেখা হয়েছিল, কিন্তু কে জানে 10,000 বছর পুরনো হয়তো এই সভ্যতা ছিল। নতুন যে প্রত্নতাত্ত্বিকরা খনন করছে তারা দেখছে
যে 10,000 বছর আগে সভ্যতা ছিল প্রি হারাপ্পান সিভিলাইজেশন। নাসার ম্যাপে ধরা পড়েছে লঙ্কার থেকে ইন্ডিয়া পর্যন্ত একটি ম্যাপ, যেটি 7,000 বছরের পুরনো একটি ব্রিজ ভেঙে গেছে। তো এইখান থেকে আমাদের কবিতার উৎস আসছে, অনুপ্রেরণা আসছে। নতুন যুগে নতুন ভাবে নতুন ইডিয়ামে পুরনোটাকে ফিরিয়ে আনা নয়, পুরনোটাকে নতুন করে আবিষ্কার করা। কারণ যা কিছু আছে মানুষের হৃদয়ে, শ্রী অরবিন্দ বলছেন, পোয়েট্রি রাইজেস ইন দ্য হার্ট অফ দ্য সিয়ার and it rises from the fountainhead of the spirit. হয় ভেতর থেকে নয় উপর থেকে ইন্সপিরেশনটি আসবে। এবং সেখানে বুদ্ধি যদি আমার মনে করে না এটা ভালো হলো না, তাহলে কিন্তু আমার কবিতার কিছু, যার জন্য অতি মূর্খ লোক, অতি কম লেখাপড়া জানা লোক সবচেয়ে বড় কবি হয়, আর খুব পণ্ডিত লোকও বড় কবি হয়। তাদের পণ্ডিতি তারা কিছুক্ষণের জন্য সরিয়ে দেয়, যেমন শ্রী অরবিন্দ, যেটি টি.এস. এলিয়ট পারেননি। এত পড়েছেন যে ইন্সপিরেশনের রাস্তাটা, বুদ্ধির রাস্তাটি ব্লক হয়ে গেছিল। তাহলে শ্রী অরবিন্দর কাব্যতত্ত্ব হলো প্রাচীনকালে কবিতার মূল উৎস ছিল, সেই কবিতা ফিরে আসছে নতুন ভাবে, এবং মানুষের চেতনার বিবর্তন হচ্ছে। মানুষের যে রূপান্তরের কথা শ্রী অরবিন্দ বলেছেন, মানুষ থেকে অতি মানুষে যাবে, নতুন একটা প্রজাতি সৃষ্টি হবে যারা মানুষের মতো দেখতে হবে কিন্তু চেতনায় মানুষের চেয়ে উঁচু হবে। সেই রকম মানুষ তৈরি করতে গেলে এই রকম কবিতার পুনরুজ্জীবনের আশু প্রয়োজন। সেই জন্য কবিতাকে শ্রী অরবিন্দ এতখানি গুরুত্ব দিয়েছেন। এবং গবেষকদের আমি বারবার বলছি যে ফিউচার পোয়েট্রি দিয়ে পড়লে হবে না। শ্রী অরবিন্দর সমস্ত লেখা কিন্তু অন্তত কিছুটা ধারণা না থাকলে ফিউচার পোয়েট্রি এবং লেটাস্ট নিয়ে গবেষণা করা সম্ভব নয়। আমাকে সবটুকু জানতে হবে, কারণ শ্রী অরবিন্দ নিজে বারবার বলছেন, আই এম প্রাইমারিলি এ পোয়েট অ্যান্ড এ পলিটিশিয়ান, আই এম নট এ ফিলোসফার। রাজনীতিবিদ কেন? কসমিক পলিটিশিয়ান। ওনার ন্যাশনালিজম হচ্ছে বিশ্বর সঙ্গে যোগের একটি রাস্তা, যেটিকে বারবার বামপন্থী ঐতিহাসিকরা ভুল করেছে, ভেবেছে উগ্রবাদী তিনি। তা নয়। শ্রী অরবিন্দ ন্যাশনালিজম সম্পর্কে রিমা ঘোষের নতুন কাজ, সে দেখিয়েছে যে শ্রী অরবিন্দ ন্যাশনালিজম কিন্তু ইন্টারন্যাশনালিজমেরই একটি অঙ্গ, এবং সেখানে উনি সবাইকে ডাক দিয়েছিলেন। এবং তার লেখা হিন্দু মুসলিম ইউনিটিটা পড়লে বোঝা যাবে কিভাবে তিনি চেষ্টা করেছিলেন হিন্দু মুসলিম ইউনিটি করতে, এবং কিভাবে বলেছিলেন 1947-এ যে হিন্দু মুসলিম কিন্তু ইউনিটি সলভ হয়নি এবং ভারতবর্ষের একটা প্রধান সমস্যা রয়ে যাবে। এবং 1906 সালে বন্দে মাতরম পত্রিকা, যেটা নিয়ে এত কন্ট্রোভার্সি, উর্দুতে ছাপতো মুসলিমরা লাহোর থেকে। তো শ্রী অরবিন্দর যে সমস্ত লেখা, তার সমস্ত কিছুর মূলে আছে হচ্ছে কবিতা এবং কাব্যতত্ত্ব। উনি বলছেন কবিতা আর রাজনীতিবিদ, রাজনীতিবিদ মানে কসমিক পলিটিশিয়ান। আর যে কবিতার কথা বলছেন, মানুষের চেতনাকে যদি আমরা দিব্য জীবনে উপনীত করতে চাই বা দিব্য জীবনকে যদি পৃথিবীতে নামিয়ে আনতে চাই, তাহলে এই কবিতা হবে আমাদের চিরকালীন সঙ্গী। কবিতা আমাদের বিপদে আপদে ডিপ্রেশনে সারাক্ষণ আমাদের সঙ্গে থাকবে, এবং সেই কবিতাই আমাদের চেতনাকে পরিবর্তন করবে। যে চেতনা পরিবর্তন করলে একমাত্র হিউম্যান ইউনিটি সম্ভব, যাতে যাতে কোনো বিভেদ থাকবে না, সবাই ওই কবিতা লিখবে। যার জন্য রুমির যে খ্যাতি, যে রুমির সঙ্গে শ্রী অরবিন্দর ফিলোসফির এত মিল, রুমি হঠাৎ বিরাট খ্যাতি লাভ করেছে পাশ্চাত্য দেশে। তার কারণ রুমি খুব সহজ,
খুব সহজভাবে শ্রী অরবিন্দর কথাগুলো বলে গেছেন। শ্রী অরবিন্দ আসছেন রুমির সঙ্গে নতুন তার কাব্যতত্ত্ব নিয়ে। নমস্কার।